আপনাদের সাথে আছি আমি জেসিনা রাফেদৌসি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। মহাসড়কে ঈদের যাত্রায় চাপ বেড়েছে ঘরমুখো মানুষের। রেল যাত্রায় যাত্রী বাড়লেও নেই তেমন ভোগান্তি। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল, বহন করা যাবে না মাত্র। রাজধানীতে জমে উঠেছে পশুর হাট। চাহিদা বেশি মাঝারি আর ছোট গরুর, যার টাকা অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক অবস্থানে পুলিশ। এই বছর 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বিসিক। নতুন চামড়া বোর্ডের জন্য প্রস্তুত সাভারের ট্যানারিগুলো। আন্দোলনে ব্যর্থ বিএনপি নতুন ষড়যন্ত্র করছে বললেন নানক। নাভিশ্বাস থেকে জনগণকে মুক্তি দিতে সরকার পতনের বিকল্প নেই বললেন বিএনপি নেতারা। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির প্রমাণ মিলেছে, শীঘ্রই মামলা করা হবে জানালেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। আর মাত্র 3 দিন পরেই পবিত্র ঈদুল আজহা, আর ঈদকে সামনে রেখে প্রিয়জনের কাছে ছুটছেন রাজধানীর ঢাকার লাখো বাসিন্দা। এরই মধ্যে শুরু হয়েছে ঈদ যাত্রা। বৃহস্পতিবার ছিল ঈদের আগের শেষ অফিস, আর এই দিন অনেকেই কর্মস্থলে হাজিরা দিয়ে ছুটেছেন বাড়ির পথে। এবার এখনো পর্যন্ত বাসে কিংবা ট্রেনে ভোগান্তি ছাড়াই যাত্রা করতে পারছেন মানুষ। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শেকড়ের টানে রাজধানী ছেড়ে আপন নিরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। বাস কাউন্টারে দেখা মিলেছে স্বস্তির চিত্রের। পর্যাপ্ত বাস থাকায় এবং সময় মতো ছেড়ে যাওয়ায় বাস নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ময়মনসিংহ যাবো ঈদের ছুটিতে, ঈদ কাটাতে ফ্যামিলির সাথে। বাসায় যাবো জন্য তো খুশি থাকবেই, কষ্ট করে হলো যেতে পারলে হয়। ঈদের সময় বাড়ি যাওয়া হয়, তখন সবার সাথে একসাথে টাইম স্পেন্ড করা হয়, একটা মানে অন্যরকম একটা অনুভূতি। গতকাল ট্রেন ছাড়তে কিছুটা সময় বিলম্বের অভিযোগ থাকলেও আজ সকাল থেকে সময় মতো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে যাত্রীদের কাঙ্ক্ষিত ট্রেনগুলো, যাতে খুশি ঈদে ঘরমুখী যাত্রীরা। আমি আমার দাদু বাড়িতে যাচ্ছি কোরবানি ঈদ করতে। আমার বড় যাচ্ছে, আমার ছোট যাচ্ছে, আমাদের সবাই ফ্যামিলি মিলে আমরা ওখানে কোরবানি ঈদ করব। সবার সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ট্রেনে যেন সবাই নিরাপদে এবং সময় মতো বাড়ি ফিরতে পারে, সেজন্য রেল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে চেকিং কার্যক্রমটা 3 ধাপে করা হয়েছে। আগের মতো আমরা হেল্প ডেস্ক খুলেছি বাংলাদেশ রেলওয়ে, যে কোনো তথ্য বা ওখানে পেতে পারেন। আর আমাদের সাথে বাংলাদেশ রেলওয়ে যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি আছে, জিআরপি আছে, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটা সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে পারবো বলে আশা করছি। সাধারণ মানুষের নারীর টানে বাড়ি ফেরার পথ চলাকে নিরাপদ, নির্বিঘ্ন এবং সহজতর করার লক্ষ্যে সড়কে সব ধরনের ব্যবস্থা থাকায় উৎসবের আমেজ বিরাজ করছে যাত্রী থেকে শুরু করে সকলের মাঝে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীগুলো। সকালে কমলাপুর রেল স্টেশনে ঈদের যাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, সামনে থেকে আর টিকিট কালোবাজারি থাকবে না। ঈদ যাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, বাস ও লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে কাজ করছে র্যাব। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। গোয়েন্দা এবং নজরদারি আমরা বৃদ্ধি করেছি। আমরা স্ট্যাটিক এবং মোবাইল পেট্রোল চালু রেখেছি। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ঈদ যাত্রায় মহাসড়কের চাপ বেড়েছে ঘরমুখো মানুষের। সকাল থেকে যার যার গন্তব্যে পৌঁছতে মহাসড়কে ভিড় করছেন হাজারো মানুষ। এবার 2-1টি স্থান ছাড়া মোটামুটি নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন ঘরমুখো মানুষ। এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এসএম হামিমের রিপোর্ট। গাজীপুরের মহাসড়কে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের যার যার গন্তব্যে পৌঁছাতে মহাসড়কে ভিড় করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীদের অভিযোগ, তাদের গন্তব্য পৌঁছাতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পে 7টি ফ্লাইওভার চালু হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের যানজট মুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন।
ঈদ ঘিরে সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরায় উঠবে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা বাসে বা ট্রাকের ছাদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। দুপুরে সাভারে বাইপাল মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে একথা বলেন তিনি। যানজটের দিক থেকে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো একটু ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা চিহ্নিত করে কিন্তু সেখানে স্পেশাল ব্যবস্থা নিয়েছি, ডেপ্লয়মেন্টের ব্যবস্থা নিয়েছি। পরে তিনি গাজীপুর কালিয়াকৈর চন্দ্র এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন। এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যাত্রা, এটা আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনের মধ্যে অনেক বেশি সময়ের প্রয়োজন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। দুপুরে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নিমসার বাজার ও গৌরীপুর এলাকা পরিদর্শন করেছেন কুমিল্লা রিজন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম। এ সময় তিনি মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। স্বস্তির এবং আনন্দের ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। SM হামিম, মাই টিভি। ঈদুল আজহা উপলক্ষে আগামী 17 জুন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া কোরবানির পশুর চামড়া, কাঁচা মাংস ও রান্না করা মাংস মেট্রো রেলে বহন করা যাবে না। একই সঙ্গে এর আগে আরোপ করা অন্যান্য নিষেধাজ্ঞাও বহাল থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো রেল চলাচলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 19 জুন থেকে কার্যকর হবে এই সময়সূচি। নতুন সময় অনুযায়ী উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে 7:10 দিনের সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 8:33। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:30 এবং শেষ ট্রেন ছাড়বে 9:13। কুরবানির হাট। কুরবানি ঈদের বাকি আর মাত্র 4 দিন। রাজধানীতেও জমজমাট কুরবানির হাট। মাঝারি আর ছোট গরুর চাহিদা তুলনামূলক বেশি। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা সহ যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাটে জাল টাকা, অজ্ঞান পার্টি, প্রতারক চক্র সহ বিভিন্ন বিষয় নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান আইজিপি। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। কোরবানির ঈদে কেমন চলছে পশুর হাট আর মাঠ পর্যায়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে দায়িত্ব পালন করছেন তা দেখতে রাজধানীর গাবতলী পশুর হাটে যান পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। তুলে ধরেন পশুর হাটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা। গরুর হাটে তাদের কেনাকাটা যথাযথভাবে করতে পারবেন। যারা গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। 999 ফোন করলে দ্রুততম সময় আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। আর এছাড়াও আইজিপি কথা বলেন অব্যবস্থাপনা, জাল টাকা, অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র সহ ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপত্তা নিয়ে। তবে রাস্তায় কোরবানির পশু হাট বসিয়ে যারা যানজট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না, এই নির্দেশনা আমরা দিয়েছি। দেশবাসী, নাগসম্মানিত নাগরিক কিন্তু যাতে নির্বিঘ্নে নিরাপদে যার যার গন্তব্য যেতে পারেন, এজন্য তারা দায়িত্ব পালন করেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা কোরবানির পশুর হাট বেশ জমজমাট। শেডগুলোর বাইরেও 2/3 জায়গা ইতিমধ্যে ভরে গেছে কোরবানির পশুতে। এমনকি শেডের বাইরের ফাঁকা স্থান ও রাস্তার পাশের জায়গাগুলোতে খুঁটি বসিয়ে অনেকেই পশু রাখতে শুরু করেছেন। তবে এবার ভারতীয় গরুর বিচরণ কম থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা করছেন দেশি ও বিদেশি কোরবানির পশু লালন পালনকারী খামারিরা। আশা করতেছি যে ঈদের 2-1 দিন আগে হয়তো বেচাকেনা হবে। গরু আনছে 20টা, ওই একটা কাস্টমার আসছে, দেখা যাক ঈদের আগে কি হয়, না লাগলে তো লস। আর ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন বাজার যাচাই বাছাই করে শেষ মুহূর্তে কোরবানির পশু ক্রয় করবেন তারা। তবে বাড়তি দাম নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। তাই তো ছাগল কেনার প্রতি আগ্রহ যেন সবারই। শরীরে যখন না পারি তখন দেখি যে একটা ছাগল বা বকরি টকরি দিয়ে আল্লাহ সন্তুষ্ট লাভ করার জন্য যারা কিনতে পারতেছেন তারা ছাগল কিনবি, অল্প টাকায় ছাগল কিনবি। একটা যদি ইন্ডিভিজুয়াল গরু দেওয়া সম্ভব না হয় তাহলে ভাগে দিতে হবে, না হলে অল্প বাজেটের মধ্যে খাসি কোরবানি দিতে হবে বা ছাগল কোরবানি দিতে হবে।
প্রচণ্ড গরমে নাকাল গরু খামারি ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী গরু বাজারে তুলেছেন সে অনুযায়ী তারা দাম পাচ্ছেন না, আর যারাও বা আসছেন তারা দাম শুনে চলে যাচ্ছেন অন্যত্র। তবে বেশিরভাগ দেখা গেছে ছাগলের হাটে অনেক ক্রেতাই যেন ভিড় জমাচ্ছেন স্বল্প দামে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি যেন তারা দিতে পারেন। বসিলা, মোহাম্মদপুর পশুহাট থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা। এই বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে বিসিক। পুরাতন চামড়া সরিয়ে নতুন চামড়া মজুদের জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে কাজ করছে সাভার পরিকল্পিত চামড়া শিল্পনগরের ট্যানারিগুলো। প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদের তথ্য, ভিডিওচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই সাভার পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে শুরু হয় বাড়তি কর্মযজ্ঞ। এরই মধ্যে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ এবং কেমিক্যাল সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যানারিগুলো। আমাদের ফ্যাক্টরিতে পুরান যে মালগুলো আছে আমরা এগুলো এখন সারি দিতেছি প্রোডাকশনে, আমরা হাউস খালি করতেছি, নতুন মাল এখানে আসবে। এজন্য ঈদ ব্যবস্থা আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। যদি চামড়াগুলি বিভিন্ন জায়গায় লবণ লাগাই রাখে তাহলে সবচেয়ে দেশের অনেক উন্নত হবে। এবছর অতিমাত্রায় গরমে কোরবানির ঈদ হওয়ায় চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এবছর কোরবানির পর বিশেষ করে কোরবানির 4 ঘন্টা পর চামড়াকে সংরক্ষণ করতে হবে লবণ দিয়ে, এর বেশি সময় নেওয়া যাবে না। যদি চামড়া ভালোভাবে সংরক্ষণ না করা তাহলে চামড়ার ন্যায্য দাম পাবে না। এই যে লবণ সিন্ডিকেট বন্ধ এবং ঈদ পরবর্তী সময় ট্যানারিগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ বাড়তি ব্যবস্থা নিয়েছে বিসিক। সারা বাংলাদেশের জেলা কার্যালয় থেকে যে লবণের মোট পরিমাণ শিল্প লবণ এটি প্রায় 1 লক্ষ মেট্রিক টন, সেটি আমরা আমাদের জেলা কার্যালয়ে সকল জায়গায় সরবরাহ নিশ্চিত করেছি। কুরবানি ঈদের দিনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা বিদ্যুৎ বিভাগকে পত্র দিয়েছি, তাদের সাথে আলাদা সভা করেছি। এবছরেও সাভার পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে ডাম্পিং ইয়ার্ড এবং সিইটিপির জটিলতা এখনো কাটেনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার অন্যান্য খবর। আন্দোলনে ব্যর্থ বিএনপি নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ লক্ষ্য বাস্তবায়নে অবিচল জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, দুর্নীতি যেই করুক শেখ হাসিনা ছাড় দেবেন না। বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাই আবার বাংলাদেশে ফিরেছে। সারা বাংলাদেশে প্রতিকূল পরিস্থিতির মধ্যে সারা বাংলাদেশে চাতক পাখির মতো ঘুরে বেড়ায়। একদিকে দলকে সংগঠিত করা, গ্রাম গঞ্জ হাট মাঠ ঘাট ঘুরে বেরিয়েছেন, চষে বেরিয়ে এই দলকে সংগঠিত করেছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকা নিয়ে সংসদের প্রশ্নোত্তর পর্বে যে তথ্য প্রধানমন্ত্রী তুলে ধরেছেন তার নিন্দা জানিয়েছেন বিএনপি। এই দিকে রাজধানীতে এক সেমিনারে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, সরকারের ব্যর্থতায় দেশের সামগ্রিক মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছাচ্ছে তাতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ক্ষমতাসীনদের বিদায় করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। দেশে অস্থিরতার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমাইশি সাজা তার সর্বজনবিদিতে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য বিএনপি এবং এর শীর্ষ নেতাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ক্ষমতাসীনদের নেওয়া পদক্ষেপ জনস্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বন্ধুরা, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র আমাদের সুরক্ষা করতে হবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক ঐক্যের আলোচনা সভায় অংশ নিয়ে দেশ চালাতে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিদ্যুতের দাম বেশি, পানির দাম বেশি, তেলের দাম বেশি, টাকা পাচার হয়ে যাচ্ছে। এই বাজেট দেখে বলতে পারবো ব্যাংকে লুটতরাজ অব্যাহত থাকবে, ধনী আরো ধনী হবে, গরিব মানুষ মারা যাবার মতো।
বাজেটে কোনো একটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোন একটা স্বস্তির কোনো খবর আছে? জনগণের সরকার প্রতিষ্ঠায় গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমাদেরকে একটা চরম আন্দোলন করে তুলতে হবে, কারণ আমাদের সমগ্র জাতিকে দুর্নীতিগ্রস্ত, নৈতিকভাবে বঞ্চিত একটা জাতিতে তারা পরিণত করতে চাচ্ছে, সেটা আমরা হতে দিতে পারি না। আমরা এই রাজনৈতিক দলগুলোকে, জনগণের এই বিক্ষোভকে সত্যিকার অর্থে ধারণ করে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য সাংগঠনিক রাজনৈতিক প্রস্তুতি নিতে পারছি কিনা। ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আরো ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে বেগবান করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে ক্ষমতাসীনরা জনবিরোধী বলে অভিযোগ করেন বক্তারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, শীঘ্রই মামলা করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। দুপুরে তিনি সাংবাদিকদের জানান, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেনজির। গত 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও ফ্রিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। সকালে গণভবনে গিয়ে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ হয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সামনে এগিয়ে নেবে। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আরব আমিরাতের প্রতি আহ্বান জানান। কক্সবাজারে টেকনাফের নাফ নদীর শাহপুরের দ্বীপ সহ আশেপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে আবারও ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। এতে কিছুটা আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত 10টা থেকে নাফ নদীর টেকনাফ উপজেলার সাব্বরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ সহ আশেপাশের এলাকায় বিস্ফোরণের এসব শব্দ শোনা যায় বলে জানিয়েছেন সীমান্ত এলাকার লোকজন। এদিকে বাংলাদেশের স্পিড বোট ও ট্রলারে মিয়ানমার থেকে গুলির ঘটনায় টানা 8 দিন বন্ধ থাকার পর বিকল্প পথে শুরু হয়েছে চলাচল। বৃহস্পতিবার টেকনাফ থেকে বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তায় সেন্ট মার্টিন যায় 8টি ট্রলার। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অর্থদাতা ও নির্দেশদাতা ছিলেন কিনা তা তদন্তে বের করা হবে। তদন্তে সুস্পষ্ট অভিযোগ না পেলে আমরা কাউকেই ডাকি না। বিকেলে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান অতিরিক্ত গোয়েন্দা পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, কিলার শিমুল ভূঁইয়া ও গ্যাস বাবুর জবানবন্দিতে কিছু তথ্যপাত্য পেয়েছি। এই কারণে মিন্টুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই কারণে আমরা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করি। পরে মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কতটুকু জানেন আমাদের সাইদুল ইসলাম মিন্টু সাহেব? এবং বাবু যে কথাটা বলেছেন, তার মোবাইল ফোন 3টায় আখতারুজ্জামান সাহেব নিয়ে গেছেন, তাকে ছবি দেখিয়েছেন, সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করব তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন এবং কেন ওনার মোবাইলটা উনি নিয়ে গেলেন। বগুড়া সদর উপজেলা আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে 29,40,618 টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এই লুটের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকেলে অন্যান্য দিনের মতো ব্যাংকের কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান, কিন্তু রাতভর সেখানে কোনো নিরাপত্তা রক্ষী না থাকার সুযোগে এই ঘটনা ঘটিয়েছে কোনো চক্র। আজ সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে 29 লাখের কিছু বেশি টাকা লুটের হিসেব নিশ্চিত হওয়া গেছে বলেও জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ। এবার পাবলিক ভিউ। বাজেট নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের রয়েছে নানা রকমের ভাবনা। এদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর বাজারে বাজেটের প্রভাব নিয়ে সবচেয়ে উৎকণ্ঠায়, আর মূল্যস্ফীতি আর অন্যদিকে পারিবারিক লালিত স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায় নিম্ন এবং মধ্যবিত্তদের প্রত্যাশা যেন থমকে দাঁড়িয়েছে। আবু সাইদ উপর রিপোর্টে বিস্তারিত।
প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো বাজেট পরবর্তী অবস্থায় কেমন আছেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষজন। বরাবর মতো আগামী অর্থ বছরের বাজেট নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের রয়েছে নানা রকমের চিন্তা ও টেনশন। আর এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর বাজারে বাজেটের আগাম প্রভাব নিয়ে সবচেয়ে বেশি উৎকণ্ঠায়। আর একদিকে মূল্যস্ফীতি ও অফিসের বেতন সমন্বয়ে, অন্যদিকে পারিবারিক লালিত স্বপ্নের বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে নগরবাসীকে। বাজেটের যে ঘোষণা আসছে সেই ঘোষণার আগেই কিন্তু দেখেন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। বিষয়টা এরকম না? তাহলে আমরা এই যে আমরা মধ্যবিত্ত বা আমরা ছোট যারা জব করি তারা আসলে কিভাবে আমরা চলবো? বাজারে যে উদ্যোগতি হয়ে যাচ্ছে, কারণ আমাদের মতো সাধারণ লোকের তো মনে করেন অবস্থা খারাপ হয়ে যেতেছে। এখন আমাদের কি করা উচিত? এখন তো সরকারের কাছে বলা ছাড়া কিছু করার নাই। মূল্যস্ফীতি, জাতাকল আর সামাজিক চাপের ধাক্কায় অনেক মধ্যবিত্ত পরিবারে খেয়ে পরে টিকে থাকা যেন থমকে দাঁড়িয়েছে। বাজেটের পরে যে দাম কমছে এটা আগে গরিবের চলে না, এখনকার যেটার দাম কমবো এটা আগে গরিবে খায় না। আমরা যারা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত যারা আছি তারা দ্রব্যমূল্যের চরম দাম দিতে গিয়ে আমরা নিষ্পেষিত। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। ফ্রান্সে অভিবাসীদের জীবনী ভিত্তিক নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন প্রবাসী বাংলাদেশি নাট্যকর্মী শোয়েব মোজাম্মেল। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের ওভারভিলে শোয়েব মাহমুদের মূল ভাবনায় ম্যাক্সিম সাজিলির নির্দেশনায় লা আভন্তাজ অতকোলো কন্দেসিও ইউমাইন্দা অব কি স পাপিয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। জুলিয়ান ম্যাকিও রচিত মঞ্চায়িত নাটকটিতে শোয়েব মোজাম্মেল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু বাকার, আমিন, ডেম্বা, ফদি হাসান, জেলেনা লুই, মামাদু সালিহা। শোয়েব মোজাম্মেল, টি ক্লেয়ার সহ প্রায় 15 জন থিয়েটার কর্মী। 7 জুন থেকে শুরু হওয়া এই নাটকটি 8 জুন ওভারভিলে এবং 12 জন মন্ট্রাইলের পৃথক 2টি হলে প্রদর্শিত হয়। ফরাসি মঞ্চের নিয়মিত অভিনয়শিল্পী শোয়েব মোজাম্মেলের চমৎকার অভিনয়শৈলীর ভূয়সী প্রশংসা করে কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন বলেন, অভিবাসীদের জীবন সংগ্রাম নিয়ে খুবই সাহসী উচ্চারণ ছিল নাটকটিতে। Pour exprimer ce qui se passe dans la pièce, et donc ça c'est super. সেটা এক কথা অসাধারণ এবং নাটকটা এক কথা অসাধারণ ছিল। আমরা যারা ছিলাম আমরা উজ্জীবিত হয়েছি এবং মত প্রকাশের সাহসী উচ্চারণে আমরা উজ্জীবিত আছি। বিষয়টা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, মানুষের ভয়েস রেজ করার জন্য মূলত এই নাটকটি করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। 3 মাসের জন্য এই সুযোগ পাবেন দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা। সুযোগ কাজে লাগালে পুনরায় নতুন ভিসায় দেশটিতে ফিরতে পারবেন তারা। কুয়েত প্রতিনিধি আল আমিন রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। 5 বছর পর কুয়েত সরকার দেশটিতে থাকা আকামা আইন লঙ্ঘনকারী বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 3 মাসের জন্য সাধারণ ক্ষমা প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটি। আগামী 17 জুন পর্যন্ত এই সুযোগ চলবে। জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়ে শেষ সময়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিদের অবৈধ হয়ে যাওয়া নাগরিকরা। সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্নের জন্য কাজ করছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে 4000 জনকে সাধারণ ক্ষমায় আউটপাস প্রদান করা হয়েছে। কুয়েতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধভাবে অবস্থান করে তারা তাদের নিজ নিজ পেশায় দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে আমাদের দূতাবাস থেকে তাদেরকে সবসময় বিভিন্ন তথ্য এবং পরামর্শ প্রদান করা হয় এবং আমরা তাদেরকে দূতাবাস থেকে বিভিন্ন কনসুলার সেবা এবং তাদের যে সমস্ত ডকুমেন্ট তাদের এখানে বৈধভাবে থাকার জন্য প্রয়োজন সেগুলো আমরা দিয়ে থাকি। কুয়েত সরকার জানিয়েছে সাধারণ ক্ষমার সময়সীমার মধ্যে বৈধ না হলে বা কুয়েত ত্যাগ না করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, হতে পারে কালো তালিকাভুক্ত করাও। তাই দ্রুত এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আমাদের প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগটি যাতে পরিপূর্ণভাবে নিতে পারে সেজন্য আমরা দূতাবাসের যে কল্যাণ সহকারী আছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা দিচ্ছি
যাদের এই বিষয়ে বোঝার সমস্যা আছে বা যারা কোনো রকম সমস্যা ফেস করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন, তাদেরকে আমাদের কল্যাণ সহকারীদের সহযোগিতায় আমরা কুয়েতের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি এবং তাদের সেই সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। সাধারণ ক্ষমায় দেশে ফেরা প্রবাসীরা পরবর্তীতে বৈধ হয়ে আবার নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবে জানিয়েছে দূতাবাস। এর আগে 2018 সালে প্রায় 15 থেকে 17,000 অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় 8,000 বাংলাদেশি। তাদের প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ যে আমরা চাই আমাদের প্রবাসীরা কুয়েতে আইনানুগভাবে অবস্থান করুক এবং সসম্মানে অবস্থান করুক, ফলে প্রবাসীরা যেমন উপকৃত হবেন এবং আমাদের দেশের ভাবমূর্তি উন্নত হবে এবং আমাদের দেশও প্রবাসীদের যে উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি সুফল আসবে। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।